হ্যালো এভরিওয়ান, ট্রাভেল ফ্রিক কুইনে আপনাদের সকলকে স্বাগত। এইবার যে গল্পটা নিয়ে এসেছি এটা একটু অন্য রকমের ভ্রমণ কাহিনী। এইবারের ভ্রমণে আমার সঙ্গী হিসেবে ছিল আমার 7 জন ছাত্রছাত্রী ও আমার এক শিক্ষক মহাশয়। কলেজে শিক্ষিকা হিসেবে যোগদান করার পর এইটি ছিল আমার জীবনের প্রথম শিক্ষামূলক ভ্রমণ একজন শিক্ষিকা হিসেবে। 7 জন ছাত্রছাত্রী ও 2 জন শিক্ষক শিক্ষিকা মিলে পাড়ি দিয়েছিলাম উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। আলিপুরদুয়ার জেলার গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এই যাত্রাটি শুরু হয়েছিল 28শে এপ্রিল 2025 বর্ধমান স্টেশন থেকে। 3 রাত ও 4 দিনের জন্য ছিল এই শিক্ষামূলক ভ্রমণটি। এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল প্রকৃতি ও বন্যপ্রাণ সম্পর্কে শেখা এবং সেই সঙ্গে ট্রেকিংয়ের মাধ্যমে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন। বর্ধমান থেকে আলিপুরদুয়ার জংশন যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আলিপুরদুয়ার যাওয়ার জন্য বেশিরভাগ যাত্রী এই ট্রেনটি প্রেফার করে থাকেন। শিলিগুড়ি ছেড়ে কিছুটা এগিয়ে ট্রেনটি ছুটে চলে জঙ্গলের অরণ্য ভেদ করে। আহা, সে কি অপরূপ সৌন্দর্য! দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার জংশন। হোটেল থেকে আগেই স্টেশনে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই চটপট আমরা আমাদের সব লাগেজ গাড়িতে উঠিয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তীর দিকে। আলিপুরদুয়ার জংশন থেকে 30 থেকে 40 মিনিট সময়ের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম বক্সা টাইগার রিজার্ভের গেটে। এখানে আমরা আমাদের প্যান কার্ড দিয়ে একটা এন্ট্রি করলাম, তারপরে আমরা আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চললাম জয়ন্তীর দিকে। শহরের কোলাহল ছেড়ে আমাদের গাড়ি ছুটে চলেছে এক গহীন অরণ্যের মধ্যে দিয়ে। আগামী 3টে রাত 4টে দিন এই অরণ্যই হবে আমাদের আবাসস্থল। জয়ন্তীতে এটাই ছিল আমাদের ঠিকানা, প্রজাপতি হোমস্টে। হোমস্টে পৌঁছে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে উঠতে উঠতেই বিকেল 3:30 বেজে গেল। তারপর একটু রেস্ট নিয়ে স্টুডেন্টদের নিয়ে বেরিয়ে পড়া হলো হোমস্টের আশেপাশটা একটু ঘুরে দেখতে। বক্সা পাহাড়ের পাদদেশে ছোট ছিমছাম কোলাহল ফ্রি এই গ্রামে চারিদিকে ভেসে বেড়াচ্ছিল শুধু পাখির কলরব। হোমস্টের বাইরে পা রাখতেই আমাদের চোখে ঠেকল কত রঙিন প্রজাপতি, তারই সঙ্গে বাতাসে ভেসে আসছিল কত পাখির ডাক। একটু চোখ রাখতেই আমরা দেখতে পেলাম হিমালয়ান ময়না, বুলবুল, টিয়া এবং অনেক রকমের ডাবের প্রজাতি। সন্ধ্যায় এসে পৌঁছালাম জয়ন্তী রিভার বেডে। নদীর ধারে বসে ঠান্ডা হাওয়ায় চা খাওয়ার সে এক অনন্য অভিজ্ঞতা ছিল। আমাদের 4 দিনের শিক্ষামূলক ভ্রমণের প্রথম দিনটা কাটলো এইভাবেই। আবার দেখা হচ্ছে কাল সকালে জঙ্গল সাফারি দিয়ে। গুড মর্নিং সকলকে। আজকের দিনের শুরুটা হয়েছিল জঙ্গল সাফারি দিয়ে। ভোরবেলায় শুরু হলো আমাদের জঙ্গল সাফারি। অভিজ্ঞ গাইড নিয়ে জিপে করে আমরা ঢুকে পড়লাম বক্সার ঘন জঙ্গলে। বনের নিস্তব্ধতা, মাঝে মাঝে পাখির ও ঝিঝির ডাক, বাদরের লাফালাফি, যেন এক অন্য জগতে চলে এসেছি। দুর্ভাগ্যবশত বাঘের দেখা না মিলল বার্কিং ডিয়ার, ইন্ডিয়ান গড়, ময়ূর, জায়েন্ট স্কুইরেল, রং বেরঙের পাখি,
এবং রঙিন প্রজাপতি। ঘন্টা 2 সাফারির এক অনভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করে আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। জঙ্গল সাফারি শেষ করে আমাদের হোমস্টেতে ফিরে আসতে আসতে বেজে গেল প্রায় 8টা। সকাল 9টায় ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম বড় মহাকালের উদ্দেশ্যে। সাফারির গাড়ি আমাদের ছোট মহাকাল অবধি ছেড়ে দেবে, সেখান থেকেই আমরা ট্রেকিং করে যাব বড় মহাকালের গুহা। জয়ন্তী রিভার বেডের উপর দিয়ে গাড়ি ছুটে চলল ছোট মহাকালের উদ্দেশ্যে। ছোট মহাকাল থেকে একটা ছোট্ট ট্রেক করে পৌঁছানো যায় বড় মহাকাল। আর এই ট্রেকিং রুট আমাদের দিয়েছে অসংখ্য রোমাঞ্চকর অভিজ্ঞতার অনুভব। কাঠের সাঁকো, নদীর স্লিপারি পাথর, সরু খাড়ায় সিঁড়ি বেয়ে আমাদের অবশেষে পৌঁছে দিল বড় মহাকাল। বড় মহাকাল ট্রেকিং পথে আমাদের চোখে পড়ল অসংখ্য রং বেরঙের প্রজাপতি। আমরা সবাই যে যেমন পারলাম তাদের ছবি ক্যামেরাবন্দি করলাম। পরে হোমস্টেতে ফিরে এসে তাদের প্রজাতি বিশ্লেষণ করা হবে। বড় মহাকাল এক অদ্ভুত সুন্দর গুহা, যা শিব মন্দির হিসেবেও ভীষণ খ্যাত। আসলে বড় মহাকালের গুহাটি তৈরি হয়েছে মিনারেলসের স্লো ডিপোজিশনের মাধ্যমে। গুহার ওপরে জমা হওয়া মিনারেলস যেটি ঝুলন্ত অবস্থায় আছে তাদের বলা হয় স্ট্যালাকটাইট, ও যে মিনারেলসগুলি নিচের ফ্লোর থেকে জমা হচ্ছে তাদের বলা হয় স্ট্যালাগমাইট। গুহাটি খুব সরু। গুহার ভিতরে পাথরের তৈরি শিবলিঙ্গ, আর তার চারপাশে প্রাকৃতিক জলধারা পড়ে। এই প্রাকৃতিক গুহাটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটা স্থান। এখানে বেশ কিছুক্ষণ বসে ধ্যান করলাম এবং প্রকৃতির নিস্তব্ধতাকে অনুভব করলাম। এবার গুটি গুটি পায়ে ফিরে আসার পালা আমাদের হোমস্টের পথে। ফেরার পথে কৌশিক স্যার প্রসূনকে একটু বলে দিলে কিভাবে এই নেট ইউজ করতে হয় এবং এই নেটের কার্যকারিতা কী এবং কি পারপাসে এই নেট ব্যবহার করা হয়। দানাটা মেলে দিয়ে ক্লিন আপ করে যদি রেখে দিয়ে মরে যাওয়ার পরে তাহলে মোটামুটি লাইফ লং ওরা থেকে যাবে, আমি একটু হয়ে যাবো। হ্যালো, চকলেট অ্যালবার্ট রস, একটা ক্যাবেজ হয়। তুমি তোমায় যেতে বললে তো ওখানে হচ্ছে না। আমাদের দ্বিতীয় দিনের ফিল্ড অ্যাক্টিভিটি সম্পূর্ণ করে হোমস্টেতে ফিরতে ফিরতে তখন প্রায় 4টে বেজে গেছে। তাই আমরা বেশি দেরি না করে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়ে নিলাম। পায়রা আমাদের যেটা গোলা পায়রা বলে, এটা কলম্বা লিলিয়া দেখেছো কি? দিন শেষে সেই দিনে পাওয়া সব প্রাণী প্রজাতির তালিকা হয়ে গেলে ছাত্রছাত্রীদের জন্য কিছু গেমের আয়োজন করা হতো। এইভাবেই কাটলো আমাদের শিক্ষামূলক ভ্রমণের দ্বিতীয় দিন। আজকের গন্তব্যের জন্য আমরা সকলেই খুব এক্সাইটেড, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা সকলেই রেডি হয়ে পড়েছি। আজকের যাত্রাতে আমরা 9 জন ছাড়াও আমাদের সঙ্গী হিসেবে ছিলেন আমাদের হোমস্টের দাদা ও আমাদের গাইড। যাত্রা শুরুতেই আমাদের চোখ পড়ল জেকোর দিকে। সকাল 10টায় আমরা রওনা দিলাম লেপচাখার উদ্দেশ্যে। আজকের এই দীর্ঘ পথে রয়েছে বেশ চড়াই উতরাই। লেপচাখা যেতে গেলে সবাই সান্তালাবাড়ি হয়ে বক্সা ফোর্ট হয়ে এই ট্রেকটি সচরাচর করে থাকেন, কিন্তু আমরা বেছে নিয়েছিলাম অন্য একটা রুট।
জয়ন্তী রিভার বেড ধরে একটু এগিয়ে আসতেই আমাদের চোখ পড়ল ময়ূরের পায়ের ছাপের দিকে। কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাকে দেখে নিয়ে কয়েকটা ছবি তুলে আবার আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। জয়ন্তী রিভার বেড ধরে বেশ কিছুটা এগিয়ে এসেছি। তারপরে হঠাৎ চোখ পড়ল কিছু লোকাল মানুষজন নদীর পাথর সরিয়ে মাছ ধরছে। কি অদ্ভুত একটা টেকনিক! এটাই কি বড়লি মাছ? না না, এখানে একটা জলে আছে, এইদিকে আছে, এই দেখুন এই দেখুন এই দেখুন, এই এই যে এটা তুলে দিন স্যার, বাঁচানোর জন্য। হ্যাঁ হ্যাঁ বাঁচানো। বাঁচবে না তো এখানে একটা মাছ আছে, এই যে হ্যাঁ ওই মাছটা। দেখুন কত বাচ্চা! হয়েছিল, জলটা কমে গেল। কালকেও জল ছিল। এই যে ওখানে দিকে দেখছেন, এখানে এখানে এই দেখুন একটা বাচ্চা, এই যে হ্যাঁ ওইটা আর এখানে কত বাচ্চা, এই যে লাফিয়ে লাফিয়ে চলে আসছে। ও চলো, গোটা দিন চলে যাবে দেখবে বাঁচাতে গেলে। মাছ ধরার টেকনিক দেখা শেষ করে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। আরও খানিকটা এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ল হাতির পায়ের ছাপ ও সঙ্গে হাতির মল। এর থেকেই বুঝলাম হয়তো গতকাল রাতেই হাতি এই পথ দিয়েই এগিয়ে গেছে। চারিদিকে সবুজে ঘেরা এই প্রকৃতির মাঝে শুধু কানে ভেসে আসছে এই জলে বয়ে যাওয়ার জলের শব্দ আর তার সাথে পাখির ডাক। পাতি ভেঙেছে, একটা পা। সাইজটা অনেকটা বড় তো। আবার ফিরতি পথে জয়ন্তীর মহাকাল মন্দিরকে ডান দিকে রেখে বাম দিকের পাহাড়টি ধরে দোবানা হয়ে আজ আমরা এগিয়ে যাব। এখানে অনেক বেশি মিনারেলসের কারণবশত পাথরের রঙগুলো
আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে পাহাড় বেয়ে বয়ে আসা জল দিয়েই আমাদের খালি জলের বোতলগুলো ভর্তি করে নেওয়া হলো। চারিদিকে এত কালারফুল বাটারফ্লাই এবং মথ দেখা যাচ্ছে যে সেগুলোকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে মন চাইছেই না। ওদিকে গাইড দাদা তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে, তা না হলে আমাদের লেপচাকা পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু গাইড দাদাকে আর বলে বোঝাবো কিভাবে যে আমাদের মন কোথায় আটকে যাচ্ছে। বেশ অনেকটাই পথ এগিয়ে আসার পরে এখানে একটু রেস্ট নেওয়ার পালা। বক্সার সৌন্দর্যের মাঝেও চোখে পড়ল কিছু অস্বস্তিকর দৃশ্য। জঙ্গলের পাশে হাঁটার পথেই পড়ে থাকতে দেখা গেল বহু ব্যবহার করা প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, চিপসের মোড়ক। মনে হলো আমরা মানুষ নিজের আনন্দেই প্রকৃতির ক্ষতি করে চলেছি। এই প্লাস্টিকগুলো শুধু সৌন্দর্য হানিকারক নয়, বন্যপ্রাণীদের জীবনেও বিপদ ডেকে আনতে পারে। মাঝে মাঝে ভাবতে খারাপ লাগে, আমরা প্রকৃতির কোলে ঘুরতে এসে আমাদের অসচেতনতায় সেই প্রকৃতিরই ক্ষতি করে ফেলেছি। তাই এই ব্লগের মাধ্যমে একটা ছোট্ট বার্তা দিতে চাই, ঘুরতে আসুন, প্রকৃতিকে ভালোবাসুন, কিন্তু নিজের প্লাস্টিক বা বজ্র নিজের ব্যাগে ফিরে যান। একসঙ্গে মিলেই তো রক্ষা করতে পারি এই অমূল্য প্রাকৃতিক সম্পদ। বক্সা এখনও সুন্দর, কিন্তু আমাদেরই দায়িত্বেই সেই সুন্দর থাকুক চিরকাল। বক্সার সফরে বেরোনো মানেই নদী পেরোনোর এক রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হয়ে থাকা। আজকের যাত্রাপথে বেশ কয়েকবারই রিভার ক্রসিং করতে হয়েছে, কিন্তু এইবারের রিভার ক্রসিংটা একটু যেন অন্যরকম। এখানে জলের গভীরতাটা বেশ অনেকটাই। এখানে জল এত ঠান্ডা, নিচে পিচ্ছিল পাথর, আর ওপারে যেতে না পারলে পুরো ট্রেকই বিফলে যাবে। কিন্তু ঠিক সেই সময় দল বল মিলে সাহস জোগালো। জুতো খুলে ব্যাগ উঁচু করে ধীরে ধীরে নামলাম জলে। ঠান্ডা জল পায়ে ছোঁয়া মাত্রই একটা শিহরণ খেলে গেল শরীরে। নদী পেরিয়ে যখন এপারে উঠে দাঁড়ালাম তখন মনে হলো যেন এক যুদ্ধে জিতে গেলাম। এই রিভার ক্রসিংয়ের মুহূর্তটা ছিল এই ট্রিপের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। শুধু একটা নদী পার হওয়া নয়, নিজের ভয়কে জয় করার গল্প, প্রকৃতির চ্যালেঞ্জ গ্রহণ করার এক অনন্য অভিজ্ঞতা। আমাদের গাইড দাদাও আমাদের জন্য তাদের পরিচিত পদ্ধতিতে মাছ ধরছিল, এবং তার সাথে আমাদের বাকি স্টুডেন্ট যারা ছিল তারাও এখানে অংশগ্রহণ করেছে। তারাও বেশ মজা পেয়েছে এইভাবে মাছ ধরতে। কাঁকড়া, চিংড়ি মাছ, পুঁটি মাছ এবং ট্যাংরা মাছ সহ বহু ধরনের মাছ এইভাবে তারা সবাই মিলে কালেক্ট করেছিল। পাথরের নিচে কেমোফ্লেজ করে থাকা একটা সাপেরও আমরা দেখা পেলাম। এই জায়গাটা দোবারে নামে পরিচিত। এখানে আমরা কয়েকটা গ্রুপ ছবি তুললাম, তারপরে আবার এগিয়ে চললাম সামনের দিকে। এই চড়াই উতরাই পথের প্রতিটি মোড়ে প্রাকৃতিক দৃশ্য যেন ক্লান্তি ভুলিয়ে দেয়। বিভিন্ন প্রজাতির প্রজাপতি সম্বন্ধে জানা, পাখির ডাক শুনে প্রজাতি চেনা এবং বিভিন্ন কীটপতঙ্গের আচার আচরণ লক্ষ্য করা, এই রকম জীববৈচিত্র্য পর্যবেক্ষণই ছিল এই পথের প্রধান লক্ষ্য। এই পথ ধরে চলতে চলতে বনজ উদ্ভিদের স্তরবিন্যাসটিও খুব ভালোভাবেই চোখে পড়ছিল।
লেপচাকা যাওয়ার রাস্তাটি ঠিক যেন প্রকৃতির কোলে এক অনন্য যাত্রা, যেখানে পাহাড়ের ঠান্ডা হাওয়া, সবুজে মোড়া পথ আর চোখ জুড়ানো মনোরম দৃশ্যের মাঝে হারিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। লেপচাকা যাওয়ার এই পথটা ঠিক যেন এক রহস্যময় গল্পের মতো, যেখানে প্রতিটি মোড়ে মেলে নতুন এক দৃশ্য, ঝর্ণার জলরাশি আর জীববৈচিত্র্যের অবিস্মরণীয় সাক্ষাৎ। এখানে প্রকৃতির নৈসর্গিক কাব্যিকতা ও শুদ্ধ বায়ুর চমৎকার এক অভিজ্ঞতা পাওয়া যায়। লেপচাকা যাওয়ার এই পথটি ঠিক যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে মনের প্রশান্তি খুঁজে নেওয়ার একটা যাত্রাপথ। শেষমেশ অনেকটা চড়াই উতরাই পেরিয়ে আমরা পৌঁছে গেছি লেপচাখা টপে। এখানে এসে প্রথমেই যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো সব কোলাহল যেন থেমে গেছে, আর শুধু প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য আমাদের ঘিরে ধরেছে। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড়ের সারি। ধীরে সুস্থে প্রকৃতি ও প্রকৃতির জীব বৈচিত্র্য দেখতে দেখতে আমরা যখন লেপচাখা গ্রামে পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় বাজে 4টে। লেপচাখা এক শান্ত নির্জন গ্রাম, যা পাহাড়ের মাথায় অবস্থিত। এই পাহাড়ে লেপচা জনগোষ্ঠীর বাস। লেপচাখা থেকেই পুরো ডুয়ার্সের উপত্যকাটা এক নজরে দেখা যায়। সকাল 10টায় হোমস্টে থেকে বেরিয়ে লেপচাখা পৌঁছাতে আমাদের সময় লেগে গেল বিকেল 4টে। এই দীর্ঘ পথ অতিক্রম করে লেপচাখা পৌঁছে সবাই খুব ক্লান্ত ও ক্ষুধার্ত, তাই বেশি দেরি না করে চটপট লাঞ্চটা আমরা সেরে নিলাম। গালে হাত দিবি না। বাই বাই। বাই বাই দিয়ে দিচ্ছে, এবার চলে আয় তোরা। ও চাইছে না আর থাকিস। লেপচাখা গ্রামটা একটু ঘুরে যখন মনস্থির করলাম এবার ফিরে আসব, তখন দেখি ঘড়ির কাঁটা 5টা পেরিয়ে গেছে। তাই আমরা বেশি দেরি না করে চটপট সামনের দিকে এগিয়ে চললাম। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকা মানেই নিজেকে প্রকৃতির একটা অংশ মনে করা। শহরের কোলাহল, ব্যস্ততা সব যেন মিলিয়ে গেছে এই নির্জনে, অথচ প্রাণবন্ত সৌন্দর্যের মাঝে। ফিরতি পথে আমরা ফিরব বক্সা ফোর্ট হয়ে। লেপচাখা থেকে বক্সা ফোর্ট হয়ে 0 পয়েন্ট হয়ে সান্তালা বাড়ি অবধি আমাদের পায়ে হেঁটে যেতে হবে। সান্তালা বাড়িতেই রাখা থাকবে আমাদের গাড়ি, সেই গাড়ি করে আমরা আবার জয়ন্তী ফিরে যাব। লেপচাখা থেকে বক্সা ফোর্ট পৌঁছাতে প্রায় সন্ধ্যে 6টা, তাই বেশি দেরি না করে এক নজরে একবার বক্সা ফোর্টটা ঘুরে নেওয়া হলো। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই সেই দুর্গ, যার দেওয়ালে লুকিয়ে আছে বহু ইতিহাসের চিহ্ন।
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবী এখানে বন্দী ছিলেন। এখান থেকে দেখা যায় চমৎকার ভিউ, নিচে ছড়িয়ে থাকা সবুজ বন আর দূরে পাহাড়ের আবছা রেখা। এই দুর্গ শুধু একটি স্থাপত্য নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল কত গল্প, কত সংগ্রাম, কত না বলা কাহিনী লুকিয়ে আছে এই পাথরের চার দেওয়ালের ভেতরে। বক্সা ফোর্ট থেকে 0 পয়েন্ট আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে রাত। এই পুরো এলাকাটাই লেপার্ড এবং এলিফ্যান্টের এরিয়া। মনে একটু ভয়ও কাজ করছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জনপ্রাণীহীন। তারই মাঝে হেঁটে চলেছি আমরা এই কজন। সে এক অন্যরকম অ্যাডভেঞ্চার। এটি হলো 0 পয়েন্ট। এখানে অবধি গাড়ি আসে, কিন্তু আমাদের গাড়ি বলা ছিল শান্তালা বাড়ি থেকে। আর যেহেতু রাত হয়ে গেছে, তাই আমাদের হোমস্টের দাদা চেষ্টা করছিলেন যদি কোনো গাড়ি 0 পয়েন্ট অবধি অ্যারেঞ্জ করা যায়, তাহলে 0 পয়েন্ট থেকে শান্তালা বাড়ি অবধি আমাদেরকে ট্রেক করতে হবে না। সেই জন্য আমরা একটু বসে ওয়েট করছিলাম। নিজের ক্ষমতা সম্বন্ধেই জানে না, ও হয়তো তোমাকে আদরই করতে গেল, তাতেই এমন অবস্থা হয়ে যাবে তোমার রমতে গেলে। আপনি খুব শান্ত হয়নি পরে। শেষ অবধি কোনো গাড়ি অ্যারেঞ্জ করা গেল না। অগত্যা 0 পয়েন্ট থেকে শান্তালা বাড়ি আমাদের ট্রেক করেই যেতে হবে। আর এটা যেহেতু এলিফ্যান্ট এবং লেপার্ডের এরিয়া, তাই আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আওয়াজ করতে করতে যাচ্ছিলাম। আর আওয়াজ করার এই পন্থাটা আমরা বেছে নিয়েছিলাম। রাশি রাশি অশোকে পলাশে রাঙানি স্বামীকে মেশা প্রভাত আকাশে রাশি 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 অশোকে পলাশে রাঙানি স্বামীকে। ফাইনালি যখন শান্তালা বাড়ি পৌঁছালাম, তখন ঘড়িতে বাজে 7:50। শান্তালা বাড়ি পৌঁছে 10 মিনিটের রেস্ট নিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম জয়ন্তীর দিকে। গাড়িতে চেপে যখন জয়ন্তীর পথে এগিয়ে চলেছি, তখন যেন অনুভব করলাম রাত আস্তে আস্তে গ্রাস করছে পুরো বনভূমি। রাতের বন একদম আলাদা এক অনুভব। গাড়ির হেডলাইট ছাড়া চারপাশে অন্ধকারে ডুবে। মাঝে মাঝে জঙ্গলের মধ্যে কিছু আওয়াজ শুনলে গা ছমছম করে ওঠে। পেছনে ফেলে আসা দিনের ক্লান্তি, পাহাড়ের স্মৃতি আর এই রহস্যময় রাত যেন মিলেমিশে এক অদ্ভুত মুগ্ধতার সৃষ্টি করেছে। লেপচাখা ট্রেক শুধু একটা অ্যাডভেঞ্চার ছিল না, ছিল এক চলমান শ্রেণীকক্ষ। প্রকৃতির কোলে নির্জন পাহাড়ি পথে আমরা যেমন হাঁটলাম, তেমনি চলল শেখার পথ। আশা করি আজকের এই সফর ছাত্রছাত্রীদের পরিবেশের সঙ্গে সংযোগ এবং প্রকৃতি সম্পর্কে সচেতন করে তুলবে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় হোমস্টেতে ফিরে চলতো খেলা পর্ব। হচ্ছে না, অতনু হাওয়া ঢুকছে, বেরিয়ে যাচ্ছে। এবার তুমি দেখাও। আচ্ছা
না না এইরকম মুখে কথা নয়, মুখে কথা কেন? ওই কিছু করেনি, তুই কিছু করিস না। করছিস অন্বেষা? এটা ছিল ড্রয়িংয়ের ইভলিউশন। আজ এই ভ্রমণের অন্তিম দিন। আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা জিপসি করে চলে গেলাম পোখরিলে। কিছুটা গাড়ি যাবে, তারপর সেখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে পোখরি লেক অবধি। এখানে অ্যাবডোমেনটা দিয়ে হাওয়াটা বের করছে, এটা ঘষছে, টিম্প্যানামটা ঘষছে পায়ে, হাওয়াটা বের করছে দিয়ে আমাদের কি হয়, গলা দিয়ে হাওয়াটা যখন বের করি ল্যারিক্সটা ভাইব্রেট করে, সেই দিয়ে আওয়াজটা বেরোয়, এটা ট্রেনিং। এইটা একটা স্মৃতি, একটা স্মৃতি হলুদ একটা। এই পোখরি লেকটি স্থানীয়দের কাছে একটা পবিত্র লেক হিসেবে পরিচিত। রামচন্দ্র স্যার, বক্সা টাইগার রিজার্ভ ইস্টের গাইড, আমি নেচার গাইড। আচ্ছা, বক্সাতে মোটামুটি এটা কি সিজন নাকি টুরিস্টের, না সারা বছরই লোক আছে? বক্সাতে সারা বছরই প্রায় আসে, তবে বর্ষার সময় খুব কম আসে, কারণ হচ্ছে 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল বন্ধ করে দেওয়া হয়, কাউকে ঢোকার পারমিশন দেওয়া হয় না। তো অনেকে গ্রাম পর্যন্ত আসে, আবার অনেকে আসে না। বাকি 9 মাস হচ্ছে মোটামুটি সিজন বলতে পারেন, যে সবসময় এখানে লোকজনের যাতায়াত থাকছে।
আচ্ছা, আর অনেকে সাধারণ মানুষের একটা বাইরে চিন্তা ভাবনা আছে যে বক্সায় গেলেই হাতি অ্যাটাক করে দেবে, তো এটা কি মানে কোনো যৌক্তিকতা আছে এই কথায়? এটা কখনোই না। আমি নেচার গাইড হিসাবে একটা বলতে পারি, বা আমি এখানে লোকাল বাসিন্দা হিসাবে বলতে পারি। আমরা এত বছর ধরে জন্মগত থেকে এখানে আছি, তো এরকম যে হাতি বের হলেই আমাকে মেরে দিবে তাহলে তো আমি গাইডের কাজ করতেই পারতাম না, বা আপনাদেরকে জঙ্গলে নিয়ে আসতেই পারতাম না। তো এরকম নাই, হতে পারে অ্যাক্সিডেন্ট, তো রাস্তার মধ্যে যেতে যেতেও অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেম মনে করুন জঙ্গলে যাচ্ছি, কোনো রকমভাবে হাতি হয়তো নিজেকে আত্মবিশ্বাস রাখতে না পারে, হয়তো অ্যাটাক করছে, হতেই পারে। কিন্তু এমন না যে হাতিকে আমি হাতিকে দেখলাম এসেই মারি দিবে, এরকম কোনো ব্যাপার নেই। আর একটা জিনিস যেটা আমরা কদিন আগে খবরের কাগজে দেখেছি যে একটা বাঘ ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়েছে, তা এখন কি তার কোনো সেকেন্ডারি কোনো পাচ্ছেন, তার কোনো অস্তিত্বের প্রমাণ বা কিছু বাঘের মানে টেনশন কিছু আপনারা? এটা উচ্চ স্তরের ব্যাপার আছে, এটা আধিকারিকেরাই এই ব্যাপারগুলো দেখাশোনা করে। তো এতদিন পর্যন্ত মানে সাইটিংয়ে কোনো বাঘের সেরকমভাবে টেপ ক্যামেরা সাইটিংয়ে আছে। এটা হচ্ছে যখনই হিল এরিয়াগুলোতে, যখন একটু আগেও বলছিলাম যে হিল এরিয়াতে যখন ম্যাক্সিমাম ঠান্ডা পড়ছে তখন তারা মাইগ্রেট করছে, সমতলে চলে আসছে। যে এটা আমাদের এই কী বলে এটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের পুরো জঙ্গলটার মধ্যে টেপ ক্যামেরা বন দপ্তর থেকে লাগানো হয়, সেটাতেই স্পট সাইটিং হচ্ছে। এমনি সরাসরি আমরা আপাতত চোখে দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পোখরি লেক ঘুরে এসে আমরা লাঞ্চ করে প্রজাপতি হোমস্টেকে গুড বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাজাভাতকা এনআইসির দিকে। বক্সা টাইগার রিজার্ভের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থিত এই কেন্দ্রটি শুধুমাত্র একটি মিউজিয়াম নয়, এটি একটি জীবন্ত পাঠশালা, যেখানে প্রকৃতির নানা রূপ, বন্যপ্রাণী আর পরিবেশ সংরক্ষণের গল্প উঠে আসে। জঙ্গলের প্রতি ভালোবাসা আর সচেতনতা গড়ে তোলার এক প্ল্যাটফর্ম এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটি। সত্যি বলতে রাজাভাতকা এনআইসি আসা মানে শুধু ভ্রমণ নয়, বরং একটা সুন্দর উপলব্ধি যে আমরা প্রকৃতির অংশ এবং আমাদের দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা। এনআইসি থেকে আমরা সোজা চলে এলাম সিকিয়াঝোড়াতে, আর সিকিয়াঝোড়ার সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতা হলো নৌকা ভ্রমণ। 3 রাত 4 দিনের এই সফরে আমরা আমাদের পাঠ্য বইয়ের বাইরেও প্রকৃতির কাছে বসেই শিখেছি বাস্তুতন্ত্রের বাস্তব চিত্র, বন সংরক্ষণের গুরুত্ব, স্থানীয় জীবনের পরিবেশ বান্ধব উপায়, শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তা। সময় বলছে এবার ফিরতে হবে। এই সফরটি আমাদের প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ যোগাযোগ স্থাপন করে দিয়েছিল। আমি নিশ্চিত বক্সার ঘন সবুজ বন, মেঘে ঢাকা পাহাড় আর জয়ন্তী নদীর স্রোতের কথা যতবারই মনে পড়বে, ঠিক ততবারই মনকে এক চঞ্চলতার মধ্যে দিয়ে নিয়ে যাবে আমাদের সকলকেই। छलसे का पानी शाबाश।